সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে বক্তব্য বা ভাষণ লেখার নিয়ম, যেটি আমাদের উচ্চ মাধ্যমিক সহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং পেশাগত জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি চমৎকার ভাষণ বা বক্তব্য আমাদের একটা চমৎকার উপস্থাপনার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে অন্যের কাছে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারি। তো আমরা আজকে খুব সংক্ষেপে কিভাবে একটি চমৎকার ভাষণ বা বক্তব্য তৈরি করা যায় সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। একটি ভাষণ লেখার জন্য সাধারণত আমরা যে কয়েকটি বিষয় মাথায় রেখে আমরা বক্তব্য বা ভাষণ তৈরি করব। তার মধ্যে চারটি পর্যায় বা ভাগ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি, সম্ভাষণ। একটি হচ্ছে ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনা, একটি হচ্ছে মূল বক্তব্য এবং একটি হচ্ছে উপসংহার। তো আমরা এই চারটি বিষয় আমরা কিভাবে উপস্থাপন করব সে সম্পর্কে যদি একটু কথা বলি, প্রথমত হচ্ছে সম্ভাষণ। একটি নির্দিষ্ট বিষয়ের উপরে যেহেতু আমাদের বক্তব্য দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা আগ থেকে সেটি প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা উপস্থিত বক্তৃতা দিতে হয়। তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে যেমন বক্তব্য দেই না কেন, আমাদের সম্ভাষণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা কিভাবে আমার সামনে যারা উপস্থিত বসে আছেন তাদেরকে আমি কিভাবে ট্রিট করছি, তাদেরকে কোন কথা দিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছি, সেই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমরা যখন যদি আমাদের কোনো ভাষণ আগ থেকে নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে সম্ভাষণের ব্যাপারটা আমরা হচ্ছে একটু মাথায় রাখবো। বিশেষ করে হচ্ছে প্রধান অতিথি, বিশেষ অতিথি, তাদের নামগুলো যথাযথভাবে বলা এবং যারা এখানে অডিয়েন্স রয়েছে তাদের সম্পর্কে খুব চমৎকার কিছু কথা দিয়ে তাদেরকে তোমার বা আপনার কথার দিকে মনোযোগী করা, সে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমরা শুরু করতে পারি। আমি যে বিষয়ে নিয়ে কথা বলছি সেই বিষয় সম্পর্কে কিছুটা সূচনা বক্তব্য বা প্রস্তাবনা আমি দিতে পারি। এবং এরপরেই হচ্ছে আমাকে মূল বক্তব্যের দিকে চলে যেতে হবে। অর্থাৎ মূল বক্তব্যে আমি মানে সূচনাতে যে কথাগুলো বলেছি সেগুলোকেই বিস্তারিত আমি বলার চেষ্টা করব এবং সেখানে আমি চাইলে আমার বক্তব্যের ধরন অনুযায়ী আমি সেখানে কিছু কবিতা, কিছু বিখ্যাত মানুষের উক্তি আমি হচ্ছে বলতে পারি এবং সেখানে আমি আমার নিজস্ব কিছু মন্তব্য করতে পারি। তো সাধারণত আমার উপস্থাপনা যত বেশি সুন্দর হবে তত হচ্ছে আমার প্রতি যারা বসে আছেন অডিয়েন্স তারা মনোযোগী হবে। তো সেই জায়গা থেকে আমরা এই বিষয়টি মাথায় রাখবো। আর যদি লিখিত আকারে আমাকে কোনো ভাষণ লিখতে বলা হয়, সেক্ষেত্রে তো আমি আগ থেকে প্রস্তুতি নিয়ে সে বিষয়গুলো লিখবো। এখানে উপসংহারে বিশেষ করে আমার মন্তব্য এবং সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বা এতক্ষণ ধৈর্য ধরে যারা তোমার বা আপনার বক্তব্য শোনাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে পারি। তবে একটা প্রশ্ন আমাদের থেকেছে যে ভাষণের আকৃতিটা আসলে কেমন হবে, কতটুকু আমি কথা বলবো, আসলে এটা নির্দিষ্ট করে বলা যায় না। আমি যেই অনুষ্ঠানের কথা বলছি সেই অনুষ্ঠান তা আসলে কোন বিষয়টাকে অবলম্বন করে, যদি সেখানে 5-7 মিনিট কথা বলার সুযোগ থাকে সেক্ষেত্রে আমি পুরো সময়টাই নেওয়ার চেষ্টা করব। যদি সেখানে 2-3 মিনিট কথা বললেই আমার জন্য যথেষ্ট, সেক্ষেত্রে আমি 2-3 মিনিট কথা বলবো। তবে আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে মূলত আমি আমার বক্তব্য উপস্থাপন করতে হয়। তো এই সময়ের মধ্যে আমরা যারা যত ভালো বক্তব্য উপস্থাপন করতে পারি তাদেরকে তত বেশি হচ্ছে উপস্থাপনার জন্য বা উপস্থাপনের জন্য তাদেরকে বাহবা দেওয়া হয়। তো আমরা একটু বিষয়গুলো মাথায় রাখবো, চারটে বিষয়: একটি হচ্ছে সম্ভাষণ, একটি হচ্ছে ভূমিকা বা সূচনা বা প্রস্তাবনা, একটি হচ্ছে মূল বক্তব্য এবং একটি হচ্ছে উপসংহার। এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভাষণ বা বক্তব্য দেখব, যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা আমাদের কলেজ পর্যায়ে, অথবা আমরা বিভিন্ন চাকরিরত অবস্থায় বা আমাদের পেশাগত জীবনে বিভিন্ন বক্তব্য দেওয়া লাগতে পারে। তো সেই জায়গা থেকে কি কি বিষয় সম্পর্কে আমাদের কথা আসলে বলার সুযোগ থাকে আমাদের শিক্ষার্থী জীবনে বা পেশাগত জীবনে। যেমন এখানে একটি বিষয় আছে, তোমার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের বিদায় উপলক্ষে একটি ভাষণ তৈরি করো। বই পড়া কেন প্রয়োজন সম্পর্কিত একটি আলোচনা সভার জন্য ভাষণ রচনা করো। তোমার বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের জন্য একটি ভাষণ তৈরি করো। তোমার শহরের নাগরিক সুযোগ সুবিধা বিষয়ে একটি ভাষণ তৈরি করো। মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির একটি ভাষণ তৈরি করো।
তোমার বিশ্ববিদ্যালয়ে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের গুরুত্ব তাৎপর্য শীর্ষক আলোচনা সভার জন্য একটি ভাষণ তৈরি করো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভার ভাষণ তৈরি করো। শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয় বিষয়ে একটি ভাষণ তৈরি করো। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ভাষণগুলো আমরা একটু প্রস্তুতি নিলে সব ধরনের ভাষণ বা বক্তব্য আমরা দিতে পারবো। তো এটি আমাদের শিক্ষার্থী জীবনে হচ্ছে অন্যান্য যোগ্যতার বাইরে এটি একটি অতিরিক্ত যোগ্যতা, একটি স্কিল। তো এই স্কিলটা আমরা হচ্ছে একটু সবাই নেওয়ার চেষ্টা করব, আমরা যেন কথা বলতে পারি। পাবলিক স্পিকিং যেন দিতে আমাদের দ্বিধা না হয়, সে বিষয়টার জন্য এই বিষয়গুলো যত বেশি আমরা চর্চা করব, যত বেশি প্র্যাকটিস করব, ততই আমাদের জন্য মঙ্গলজনক হবে। তো ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাঙালি এবং বাংলা ভাষার পরিচয়। তো বাঙালি বলতে আমরা কাদেরকে বুঝি এবং বাংলা ভাষার উৎপত্তি এবং ক্রমবিকাশটা কিভাবে হয়েছে সে বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তো এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি থাকেই, বাংলায় লিখিত পরীক্ষার ক্ষেত্রে। এবং বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা জিইডি কোর্স হিসেবে বা জেনারেল এডুকেশন কোর্স হিসেবে বাংলা ভাষা ও সাহিত্য কোর্সটি পড়ছে, তাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের প্রতিটি পরীক্ষায় প্রশ্ন থাকার মতো একটি প্রশ্ন। তো চলো শুরু করা যাক। তো প্রথমত আমরা জানবো যে বাঙালি কারা। বাঙালি বা অনার্য কারা। বাঙালিদেরকে আমরা জানি যে অনার্য বলা হয়ে থাকে। অনার্য, আর্য, এই দুটো শব্দের সাথে আমরা পরিচয় আছি। আর্য হচ্ছে যারা অনার্য নয়, আর অনার্য হচ্ছে যারা আর্য নয়। এটি হচ্ছে আমাদের একটি সংক্ষিপ্ত উত্তরের মতো, কিন্তু এটির বিস্তারিত আমাদের একটু জানতে হবে। বাঙালি কারা বা অনার্য কারা একই প্রশ্ন। আমরা এই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা যেটা জানবো সেটি হচ্ছে বাঙালি হচ্ছে সংকর জাতি। সংকর মানে হচ্ছে যেটাকে আমরা বলি মিশ্রিত, অর্থাৎ বিভিন্ন জাতির মিশ্রিত একটা রূপ হচ্ছে বাঙালি জাতি। এবং বিভিন্ন জাতির রক্তের যে মিশ্রণটা, সেই মিশ্রণের ফলশ্রুতিতে মূলত বাঙালি জাতিটা গড়ে উঠেছে। তো এই বাঙালি জাতিটা গড়ে ওঠার পেছনে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্থানীয় যে বাসিন্দারা রয়েছে, অর্থাৎ অনর্য যারা ছিল আদিকাল থেকে, তাদের সঙ্গে বহিরাগত জনগোষ্ঠীর, অর্থাৎ বাহির থেকে বিভিন্ন জনগোষ্ঠী এদেশে এসেছে। তাদের শারীরিক এবং সাংস্কৃতিক, অর্থাৎ তাদের শারীরিক একটা মিলন এবং সাংস্কৃতিক একটা সম্মিলন, এই দুটো বিষয়ের সম্মিলনে মূলত আজকের বাঙালি জাতিটা গড়ে উঠেছে। এটি হচ্ছে সংক্ষেপে, আমরা যদি বাঙালি কারা বা অনার্য কারা সে পরিচয় দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই কথাগুলো লিখতে পারি, যেটি হচ্ছে বাঙালি সংকর জাতি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বহিরাগত জনগোষ্ঠীর শারীরিক ও সাংস্কৃতিক সম্মিলনে আজকের বাঙালি জাতি গড়ে উঠেছে। এরপরে আমরা যেই বিষয়টা জানবো, তাহলে আমাদের এই স্থানীয় বাসিন্দারা আসলে কারা ছিল। আমাদের এই স্থানীয় বাসিন্দাদেরকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ আমাদের আদি যেই জনগোষ্ঠীরা ছিল, তাদেরকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। আদি নৃগোষ্ঠীকে, সেটি হচ্ছে, একটি হচ্ছে নিগ্রো আমরা এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অস্ট্রিক, এখানে আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে দ্রাবিড় এবং একটি হচ্ছে মঙ্গোলীয়। আমরা চাইলে এই নিগ্রো, অস্ট্রিক, দ্রাবিড় এবং মঙ্গোলীয়দের সংক্ষিপ্ত পরিচয় দিতে পারি। তবে আমাদের যদি খুবই সংক্ষিপ্ত প্রশ্ন থাকে যে বাঙালি কারা বা অনার্য কারা, সেক্ষেত্রে আমরা এইটুকু উত্তর করলেই আমাদের জন্য যথেষ্ট হবে। তো আমরা এবার চলে যাব বাংলা ভাষার উৎপত্তি বা ক্রমবিকাশে। আমরা প্রথমত আসি বাংলা ভাষার জন্ম কথা বা বাংলা ভাষার উৎপত্তিটা কিভাবে হয়েছে। এখানে আমরা আজকে খুবই বিস্তারিত জানার চেষ্টা করব, এবং পুরোপুরি প্রশ্নের উত্তরটাই আমরা এখানে স্ক্রিনে দেখতে পাবো। তো প্রথমত আমাদের বাংলা ভাষার জন্ম কথা বা বাংলা ভাষার উৎপত্তি, এই বিষয়টি আমাদের হচ্ছে উত্তর করার ক্ষেত্রে আমাদের প্রথমত যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আমাদের একটা ভূমিকা, সুন্দর বা চমৎকার একটা ভূমিকা আমাদের লিখতে হবে। সেটি এখানে আমরা যে ভূমিকাটা লিখেছি সেটা আমরা চাইলে অনুসরণ করতে পারি। যেমন আমি এখানে লিখেছি, মাতৃভাষা মানুষের পারস্পরিক যোগাযোগ, চিন্তা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আর বেঁচে থাকার প্রেরণা। নদী প্রবাহের ন্যায় চিরন্তর বয়ে চলা গতিপথে ক্রম পরিবর্তন বা পরিবর্ধন সংযোজনে একটি ভাষা থেকে রূপ লাভ করে জন্ম নেয় অপর একটি নতুন ভাষা। বিশ্বের প্রায় 4,000 ভাষার মধ্যে বাংলা ভাষা এমনই একটি প্রাচীন ও বহুল পরিবর্তিত সুসংবদ্ধ ভাষা। এর উৎপত্তি ও বিকাশে রয়েছে একটি সুপ্রাচীন ও সমৃদ্ধ ইতিহাস। খুবই চমৎকার একটা ভূমিকা আমি এখানে লিখেছি, এবং পাশাপাশি আমি একটি ভাষাবিজ্ঞানীদের মতামত আমি এখানে উল্লেখ করেছি, যে তাদের মতে ভাষাবিজ্ঞানের আলোকে পৃথিবীর অধিকাংশ ভাষাসমূহ প্রধানত কয়েকটি ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
এর মধ্যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী হচ্ছে অন্যতম। অন্য ভাষা পরিবারের অন্তর্গত উপভাষা সমূহ 6টি মহাদেশে পাওয়া যায়। বর্তমানে এই ভাষার 445টি জীবন্ত ভাষা রয়েছে। তার মানে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর 445টি জীবন্ত ভাষা রয়েছে। তন্মধ্যে বাংলা একটি ভাষা, সেটা আমরা পর্যায়ক্রমে পরে আসছি। তারপরে আমি কি লিখেছি এখানে? আমি লিখেছি এই আদিম ভাষা হতে ক্রমশ, এই আদিম ভাষা কোনটা? ইন্দো ইউরোপীয় ভাষাটা। আদিম ভাষাটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাটা হতে ক্রমশ পরিবর্ধনের মধ্য দিয়ে আমাদের আধুনিক বাংলা ভাষা এসেছে নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে। বলা যায় যে জাতিগত পার্থক্য থেকে এক মূল ভাষা হতে বহু যুগের, বহু স্থানের অগণিত মানুষের মুখে মুখে ধারাবাহিক পরিবর্তনের ফলে বর্তমান বাংলা ভাষা তৈরি হয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের ভূমিকা অংশ। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে এই ভাষা বিবর্তনের ক্ষেত্রে অনেক ভাষাবিদের যে মতামতটা আছে সেই মতামতটা আমরা উল্লেখ করতে পারি। তাহলে এই পরিবর্তনের ক্ষেত্রে কে কি মতামত দিয়েছেন? সুস্পষ্ট কোনো মতামত আমরা পাচ্ছি না, যেহেতু এটি অনেক পুরাতন একটি ভাষা। সেক্ষেত্রে অনেকের মতামত আমরা এখানে উল্লেখ করতে পারি। একজন হচ্ছেন অধ্যাপক হেনরি সোয়েট। তিনি বলেছেন কি, আজ থেকে প্রায় 10,000 সাল আগে এই ভাষা কথিত হতো, অর্থাৎ এই ভাষায় মানুষ কথা বলতো। ডক্টর সুনীত কুমার বলছেন যে না, আজ থেকে 3500 খ্রিস্টপূর্বাব্দে মানে হচ্ছে এটির প্রচলন ছিল। আবার ডক্টর সুকুমার সেনের মতে তিনি বলছেন যে 2500 খ্রিস্টাব্দে। আবার শহীদুল্লাহর মতে হচ্ছে আজ থেকে 5,000 বছর আগে। তো আমরা মোটামুটি এই কয়েকজনের মতামত আমরা এখানে উল্লেখ করলাম। এখন আমরা আসবো যে আমাদের যে আদি ভাষাগোষ্ঠী বা ইন্দো ইউরোপীয় যে মূল ভাষা বা ভাষাগোষ্ঠী রয়েছে, সেই ভাষাগোষ্ঠীর বিভাগগুলো এবং সেই বিভাগ থেকে কিভাবে বিবর্তিত হয়ে বাংলা ভাষা উৎপত্তিটা হয়েছে সে সম্পর্কে জানবো। তো ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর মূলত দুটো বিভাগ ছিল। একটি বিভাগ ছিল হচ্ছে কেন্তুম এবং একটি বিভাগ ছিল হচ্ছে শতম, যেটা আমরা জানবো। এবং এই শতম শাখা থেকে, শতম শাখার যে কয়েকটি উপশাখা ছিল, আলবেনীয়, আর্মেনীয়, তারপরে হচ্ছে স্লাভেনিক এবং ইন্দো ইরানীয়, এই ভাষাগুলো মূলত উদ্ভূত। এর মধ্যে ইন্দো ইরানীয় যে ভাষাটা আছে, ইন্দো ইরানীয়, এই ইন্দো ইরানীয়র পরবর্তী যে স্তরটা সেটি হচ্ছে ভারতীয় আর্য। এই আর্য থেকে ক্রমশ বিবর্তিত হয়ে বাংলা ভাষাটা উৎপত্তি লাভ করেছে। অর্থাৎ আর্য এবং অনার্যর মিশ্রণে মূলত বাংলা ভাষা। এরপরে আমরা এখানে যে একটি রেখাচিত্র আছে সেই রেখাচিত্রটা আমরা দেখব কিভাবে কোন ভাষার পরে কোন ভাষাটা উৎপত্তি লাভ করেছে। যেমন এখানে প্রথমত আমাদের আদি ভাষা গোষ্ঠী হচ্ছে ইন্দো ইউরোপীয়। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে শতম, এবং শতম শাখার পরবর্তী স্তর হচ্ছে আর্য। আর্য শাখার পরবর্তী স্তর হচ্ছে ভারতীয়। এর পরবর্তী স্তর হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য। এর পরবর্তী স্তর হচ্ছে আদিম প্রাকৃত। এর পরবর্তী স্তর হচ্ছে প্রাচীন প্রাচ্য। এর পরবর্তী স্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এর পরবর্তী স্তর হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। এর পরবর্তী স্তর হচ্ছে বঙ্গ কামরূপী। এর পরবর্তী স্তর হচ্ছে বাংলা। তাহলে মোটামুটি হচ্ছে আমরা যারা এখানে বিস্তারিত রেখাচিত্রটা আমরা যারা মনে রাখতে কষ্ট হবে, আমরা চাইলে শুধুমাত্র এই যে আমি এখানে যে দাগটা দিয়েছি, দাগটুকু দিয়েছি, জাস্ট এইটুকু হচ্ছে আমরা যদি উত্তরে আমাদের রেখাচিত্র হিসাবে আমরা লিখতে পারি তাহলেও কিন্তু হয়ে যাবে। আর সালগুলো আমরা চাইলে যারা মনে রাখতে পারি তারা দিতে পারলে ভালো, আর না দিতে পারলেও সমস্যা নেই। তবে আমাদের এই রেখাচিত্রের সিকোয়েন্সটা আমাদের মাথায় রাখতে হবে যে ইন্দো ইউরোপীয়র পরে শতম, শতমের পরে হচ্ছে আর্য, আর্যর পরে হচ্ছে ভারতীয়, এরপরে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য, এরপরে হচ্ছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য বা আদিম প্রাকৃত যেটাকে আমরা বলি, এরপরে প্রাচীন প্রাচ্য, এরপরে গৌড়ীয় প্রাকৃত, এরপরে গৌড়ীয় অপভ্রংশ, এরপরে বঙ্গ কামরূপী, এরপরে বাংলা। তাহলে বাংলা ভাষা উৎপত্তিটা হয়েছে আজ থেকে প্রায় 1,500 বছর আগে বা 2,000 বছর আগে, 650 খ্রিস্টাব্দ বা সপ্তম শতকে। আর বাকি যেই এগুলো আছে এগুলো আমরা চাইলে আমরা উত্তরে নাও লিখতে পারি। আবার যারা পারছি তারা লিখতে পারলে ভালো, এই আর কি। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে বাংলা ভাষার বিকাশটা বা ক্রমবিকাশ যেটাকে আমরা বলি। এই ক্রমবিকাশের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা তিনটি সময়কে আমরা মনে রাখবো। সেটি হচ্ছে প্রাচীন যুগ, এটি হচ্ছে মধ্যযুগ এবং আরেকটি হচ্ছে আধুনিক যুগ। তো মূলত প্রাচীন যুগের যে সময়টা, সে সময় নিয়ে দুজন পণ্ডিত মতামত দিয়েছেন। একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে সপ্তম শতকে প্রাচীন যুগের আহ, শুরুটা হয়েছে। সপ্তম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত। অন্যদিকে সুনীতি কুমার বলছেন যে না, দশম শতক থেকে দ্বাদশ শতক পর্যন্ত প্রাচীন যুগের সময়সীমা। তো এই সময়ের মধ্যে মূলত আমরা একটি গ্রন্থ পাই, এবং যেটি বাংলা সাহিত্যের প্রথম প্রদীপ বা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসাবে আমাদের কাছে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদটি যিনি প্রকাশ করেন বা যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে মূলত চর্যাপদ উদ্ধার করেন এবং যেটি প্রকাশ করেন 1916 সালে। এখানে যে
লেখাগুলো আছে সেগুলো হুবহু আমরা আমাদের উত্তরে লিখতে পারি, তাতে আমাদের উত্তরটা সমৃদ্ধ হবে। আমরা ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তো এখানে বিস্তারিত অনেক কিছু আছে যে কথাগুলো তোমরা পড়লে বুঝতে পারবে। তো চর্যাপদ সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে, অর্থাৎ প্রাচীন যুগের যে চর্যাপদ রয়েছে সেই চর্যাপদের কতজন কবি ছিলেন, প্রায় 23 জন বা 24 জন কবি ছিলেন, এবং কয়টি গান বা কবিতা ছিল, 50টি গান বা কবিতা ছিল। এর মধ্যে কতটি পাওয়া গিয়েছে, 46টি সেখানে পাওয়া গিয়েছিল। এ সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। তো এবং আমরা এই প্রাচীন যুগের একটি উদাহরণও আমরা দিতে পারি। সেই উদাহরণের ক্ষেত্রে আমরা এখানে একটি উদাহরণ আমাদের এখানে আছে, যেমন চর্যাপদ 2 নম্বর চর্যাপদে আমরা দেখতে পাই যে যেটা আছে যে কা তোরবর পাঞ্চু বিড়াল চঞ্চল ছিঁড়ে বৈঠকাল, অর্থাৎ প্রাচীন যুগের ভাষাটা কেমন ছিল সে বিষয়টা বোঝার জন্য আমরা এই উদাহরণটা টানতে পারি বা দিতে পারি আমাদের উত্তরপত্রে। এরপরে আমরা মধ্যযুগ সম্পর্কে যদি জানি, মধ্যযুগের আগে আমাদের একটা সময় রয়েছে যেটি হচ্ছে অন্ধকার যুগ বা ডার্ক এজ নামে পরিচিত, যে সময় কোনো সাহিত্য রচিত হয়নি বলে পণ্ডিতরা মনে করেন, এবং এটাকে অনুর্বর যুগ হিসাবে মনে করা হয়ে থাকে। তাহলে অন্ধকার যুগ কেন বলা হয়? অন্ধকার যুগ বলা হয় যে এই যে 1200 থেকে 1350, এই 150 বছর বা 150 বছর বাংলার কোনো লিখিত নিদর্শন আমরা পাইনি। তাহলে এই লিখিত নিদর্শন না পাওয়ার কারণে এই সময়টাকে বলা হয় অনুর্বর যুগ বা অন্ধকার যুগ। এরপরে মধ্য বাংলার ক্ষেত্রে আমরা যদি হচ্ছে মানে এখানে দেখি, মধ্য বাংলাটা মূলত 1350 থেকে 1800। এই মধ্য বাংলায় মূলত আমরা হচ্ছে আমাদের সাহিত্যের উৎকৃষ্ট কিছু নিদর্শন, কিছু ধারা আমরা পাই। এবং সেখানে কিছু ভাষাগত নিদর্শন আমরা এখানে দিতে পারি। যেমন মধ্য বাংলার ভাষার নমুনা হচ্ছে কেনাবাসী বায়ে বড়াই ওই কালিনী নই তুলে, একটা ভাষা। অর্থাৎ এই যে প্রাচীন যুগের ভাষা থেকে মধ্যযুগের ভাষাটা আরেকটু স্পষ্ট, আরেকটু বোধগম্য হচ্ছে মনে হচ্ছে। তাহলে এই মধ্যযুগের কিছু বিষয় আমরা হচ্ছে এখানে উল্লেখ করতে পারি। এরপরে আমরা হচ্ছে চলে যেতে পারি আমাদের হচ্ছে আধুনিক যুগে, আধুনিক বাংলার ক্ষেত্রে। এই যে আধুনিক বাংলার ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে সময়টা হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত। এখানে মূলত আমাদের গদ্য চর্চা শুরু হয়, এবং হচ্ছে চলিত গদ্য রীতির প্রবর্তনও এই সময় শুরু হয়। কবিতার আহ, বাদ দিয়ে, কবিতাই সাহিত্যের একমাত্র শাখা, সেটা বাদ দিয়ে সেখানে আমরা গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ পাওয়া শুরু করি। তাহলে এই আধুনিক বাংলা সম্পর্কে এখানে সংক্ষেপে কিছু আলোচনা আছে, সেগুলো আমাদের উত্তরপত্রে আমরা লিখে দিলে হবে। যদি আমাদের প্রশ্ন থাকে বাংলা ভাষার উৎপত্তি বা বাংলা ভাষার উদ্ভব রেখাচিত্রের সাহায্যে দেখাও, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই রেখাচিত্র পর্যন্ত উত্তর শেষ। আর যদি বলা হয় যে উৎপত্তি এবং ক্রমবিকাশ দেখাও, তাহলে উৎপত্তি এই রেখাচিত্র পর্যন্ত উত্তর করে আমরা হচ্ছে বাকি যে আলোচনাটুকু আছে সেগুলো আমরা করতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের আম, আলোচনা। এখান থেকে যেই নমুনা প্রশ্ন যেমন হতে পারে, যেমন বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই ছিল আমাদের আলোচনা আজকে। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহিত্য। সাহিত্যের একেবারে মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাহিত্যকে বলা হয় জীবন সমালোচনা, সাহিত্যকে বলা হয় সৃষ্টিশীল মানুষের বেদনার বহিঃপ্রকাশ, এবং সাহিত্যকে বলা হয় জীবনের দর্পণ। তো এই বিষয়টি আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করছি, এবং যারা সাহিত্যকে ভালোবাসি, এবং যারা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলা ভাষা ও সাহিত্য জিইডি কোর্স হিসাবে পড়ছি, তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। তো সাহিত্য বলতে আমরা আসলে কি বুঝি? রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য সম্পর্কে যে মন্তব্যটি করেছেন সেটি হচ্ছে, বস্তুত বহিঃপ্রকৃতি এবং মানব চরিত্র মানুষের হৃদয়ের মধ্যে অনুক্ষণ যে আকার ধারণ করিতেছে, যে সঙ্গীত ধ্বনিত করিয়া তুলিতেছে, ভাষা রচিত সে চিত্র এবং গানই সাহিত্য। এবং অন্যভাবে আমরা যদি বলি, সাহিত্য হচ্ছে নিজের কথা, পরের কথা, বাহিরের জগতের কথা লেখকের মনোবিনয় যে সুরে প্রকাশিত হয়, তার শিল্পসঙ্গত প্রকাশই হচ্ছে সাহিত্য। এছাড়া আমরা এই কথাটুকু বলে আমরা হচ্ছে একটু ভূমিকা টানতে পারি আমাদের এই প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে, যে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও চিন্তা চেতনা প্রতিফলিত হয় তার সাহিত্যে। সাহিত্যের সঙ্গে মানব জাতির জীবন ও সমাজের যোগাযোগ খুবই ঘনিষ্ঠ। জীবন ও সমাজকে নিয়েই সাহিত্য। মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য, তার অন্তরের সত্য এবং স্বপ্ন, এসবই সাহিত্য। দর্পণে যেমন আমাদের পূর্ণাঙ্গ মুখচ্ছবি প্রতিফলিত হয়, তেমনি সাহিত্যেও একটি জাতির পরিপূর্ণ চিত্র ফুটে ওঠে। ইংরেজিতে তাই বলা হয়, লিটারেচার ইজ দি
ক্রিটিসিজম অফ লাইফ, বা সাহিত্য হলো জীবন সমালোচনা। যে জাতি যত উন্নত সে জাতির সাহিত্য তত সমৃদ্ধ। সাহিত্যের মাধ্যমেই একটি জাতির অবস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। কেননা প্রত্যেক জাতির কবি সাহিত্যিকগণই তাদের লেখনীর নিপুণ আছড়ে সে জাতির নিজস্ব জীবনধারা ও বৈশিষ্ট্য ফুটিয়ে তোলেন। যেমন লিও তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস-এ যুদ্ধ নয়, শান্তি বড় হয়ে ওঠে। রুশো সাহিত্যে স্বেচ্ছাচারী ফরাসি রাজশক্তির বিরুদ্ধে গণমনকে চেতনাদীপ্ত অনুপ্রাণিত করেছে। ম্যাক্সিম গোর্কি সাহিত্য ঝাড়ের শাসনের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসন শোষণ থেকে দেশকে মুক্ত করার জন্য বলে উঠেছিলেন, শিকল পরা চল মোদের ওই শিকল পরা চল। এমনইভাবে সাহিত্যে জাতির সমসাময়িক গৌরব, উন্নতি অবনতির কাহিনী বিধৃত হয়। জাতির অতীত, ইতিহাস ও ঐতিহ্য সাহিত্যের বিষয়বস্তু হিসাবে গৃহীত হয়। জাতি হিসাবে কোনো দেশের মানুষ বর্তমান বিশ্বে কতটা অগ্রসর তা সে দেশের সাহিত্য পাঠে সহজে জানা যায়। তাই কোনো জাতিকে জানতে হলে সে জাতির সাহিত্যের সঙ্গে পরিচিত হতে হবে। এটি হচ্ছে আমাদের ভূমিকা অংশ। এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় চলে যাব। বিস্তারিত আলোচনায় যাওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে বলতে পারি নিজের কথা পরের কথা, বা বাহ্য জগতের কথা সাহিত্যিকের মনোবীণা যে সুরে ধ্বনিত হয় তার শিল্পসঙ্গত প্রকাশই সাহিত্য। যিনি প্রকাশ করেন তিনি সাহিত্যিক, এবং যা প্রকাশ করেন তার সাহিত্যের বস্তু বা সামগ্রী। প্রকাশের একটি ভঙ্গি থাকা চাই, তার উপর নির্ভর করে সাহিত্যের রূপভেদ নির্ধারিত হয়। যখন সাহিত্যিক একান্ত ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন তখন তাকে আমরা মন্ময় সাহিত্য বা ভাবের সাহিত্য বলি। সাহিত্যে বস্তুসত্তার প্রাধান্য যদি পায় তখন সেটাকে আমরা বলি তন্ময় সাহিত্য বা জ্ঞানের সাহিত্য। সাহিত্য বলতে সাহিত্যিকের মন, বস্তু জগৎ, প্রকাশভঙ্গি, এই তিনটি বিষয় লক্ষ্য করবার বিষয়। মোট কথা বিশ্ব, প্রকৃতি, ভগবান, মানব ও জীব জগৎ এসবই সাহিত্যের সামগ্রী। এই সামগ্রী যখন সাহিত্যিকের কল্পনা রঞ্চিত হয়ে আত্মপ্রকাশ করে ভাবে নয় ভাবময় রূপে, তখনই তা সাহিত্য হয়ে ওঠে। রবীন্দ্রনাথ বলেন, অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা সাহিত্যের কাজ। তাহলে এই উক্তিটি দিয়ে আমাদের প্রশ্ন হতে পারে যে অন্তরের জিনিসকে বাহিরের, ভাবের জিনিসকে ভাষার, নিজের জিনিসকে বিশ্ব মানবের এবং ক্ষণকালের জিনিসকে চিরকালের করে তোলা সাহিত্যের কাজ। সাহিত্য পাঠ আত্ম উপলব্ধির উপায়। যুগে যুগে কবি সাহিত্যিকরা জগজীবনের রহস্য আবরণ উন্মোচন করে যে অনির্বচনীয় আনন্দ রসানুভূতি আস্বাদন করেন, সাহিত্য তারই প্রকাশ। তখন তার সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, তাহা রচয়িতার নহে, তাহা দৈববাণী। সাহিত্য পাঠে পাঠক সেই দৈববাণী উপলব্ধি করে, অনুভব করে অধরা মাধুর্যের আনন্দ স্পর্শ। ব্যক্তিগত দুঃখ বেদনা, শোক সন্তাপ, প্রাত্যহিক সংসার মালিন্য এক চিরকালীন সত্যম রূপে সান্নিধ্যে এসে এক অনন্ত প্রবাহের সঙ্গে একাকার হয়ে যায়। হৃদয় পাত্র ভরে ওঠে এক অনাবিল রসধারায়। সত্যের যথার্থ উপলব্ধি মাত্রই আনন্দ, তাই চরম সৌন্দর্য সাহিত্য পাঠ সেই গভীর আত্ম উপলব্ধিরই উপায় মাত্র। মহৎ সাহিত্য তাই দেশ দেশান্তরে, কাল থেকে কালান্তরে উত্তীর্ণ। সেই কালজয়ী সাহিত্যই যুগে যুগে পাঠক মন দিয়েছে অপার তৃপ্তি, ছিন্ন করেছে সামাজিক তুচ্ছতার ক্ষুদ্রতার বন্ধন। জীবন হয়েছে সার্থক, ক্ষণকালের জীবন মিশে গেছে অনন্ত জীবনে। এরপরে আরো কিছু আলোচনা আমরা সেখানে উল্লেখ করতে পারি। যেমন আমরা বলতে পারি সাহিত্য বলতে যথাসম্ভব কোনো লিখিত বিষয়বস্তুকে বোঝায়। সাহিত্য শিল্পের একটি অংশ বলে বিবেচিত হয়। লিটারেচার ইজ দ্য আর্ট, অথবা এমন কোনো লেখনী যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়, অথবা যা বিশেষ কোনো প্রকারে সাধারণ লেখনী থেকে আলাদা। মোট কথা, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। এরপরে আমরা আলোচনা করতে পারি সাহিত্যকে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। এই কোটেশনগুলো দিয়ে আমাদের প্রশ্ন হবে, উত্তরটা কিন্তু এটাই থাকবে আমাদের। মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ দুঃখ, আনন্দ বেদনা এবং মানব জীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়। সাহিত্য শব্দটি বাংলা সাহিত্য শব্দ থেকে সৃষ্ট। সাহিত্য শব্দমূলের সঙ্গে জ প্রত্যয় যুক্ত হয়ে সাহিত্য শব্দটি গঠিত হয়েছে। সাহিত্যের অর্থ হচ্ছে সংযুক্ত, সমন্বিত, সঙ্গে মিলন, যোগ, সংযোগ, সাথে বা সম্মিলন। সাহিত্য শব্দের আবিধানিক অর্থ সহিতের ভাব, মিলন বা যোগ, অথবা জ্ঞানগর্ভ বা শিক্ষামূলক গ্রন্থ। আরব্য, কাব্য, উপন্যাসাদি রসাত্মক বা রম্য রচনা, যাতে এক হৃদয়ের সঙ্গে অপর হৃদয়ের মিলন ঘটে। লেখক ভাষার মায়াজাল বিস্তারের মাধ্যমে সহৃদয় হৃদয় সংবেদী পাঠকের সঙ্গে লেখক বা সাহিত্যে বর্ণিত নরনারীর সুখ দুঃখময় জীবনের সঙ্গে মিলন ঘটিয়ে থাকেন বলে সাহিত্যের অনুরূপ নামকরণ করা হয়েছে। তাহলে এখানে আমরা সাহিত্যের নামকরণটা সম্পর্কে জানলাম, এবং সাহিত্যকে কেন জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি বলা হয় সে সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা এখানে আরো একটু বিস্তারিত এই কথাগুলো যদি আমরা একটু বলি, মানুষ নিজেকে যতই স্বাধীন বলে মনে করুক সে কখনো একান্তভাবে স্বাধীন না। তাহলে সাহিত্য কিভাবে সৃষ্টি হয় সে বিষয়টা আমরা একটু এখানে দেখার চেষ্টা করব।
তো মানুষ নিজেকে যতই স্বাধীন বলে মনে করুক, সে কখনো স্বাধীন না। সে নিজেকে অন্যের মাঝে দেখতে চায়। সে অন্যের মাঝে দেখতে চাওয়ার বিষয়টাই মূলত হচ্ছে আহ থেকে সাহিত্যের সৃষ্টি। সেই নিজেকে অন্যের মাঝে প্রকাশ করার যে অভিপ্রায়টা, সে অভিপ্রায় থেকে সাহিত্যের সৃষ্টি, সে বিষয়টা এখানে বিস্তারিত বলা হয়েছে, সেটুকু আমরা একটু দেখে নেব। এখানেও ঠিক একই রকম ভাবে সাহিত্যের কাজ বা সাহিত্যের কাজ কি বা সাহিত্য বিস্তৃতি বা ব্যাপকতা কেমন, সেই বিষয় সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা করা হচ্ছে। সাহিত্য মূলত দেশ থেকে দেশান্তরে, ক্ষণকাল থেকে চিরকালের দিকে আমাদের নিয়ে যায়, সে বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। তো এ ছিল মোটামুটি সাহিত্যের মৌলিক আলোচনা। তো আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাজন, যেটি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষার্থী যারা, তাদের জন্য, এবং পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জিইটি কোর্স হিসাবে যারা বাংলা ভাষা ও সাহিত্য কোর্সটি পড়ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। তো বাংলা সাহিত্যের যুগ বিভাজনে আমরা মূলত বাংলা সাহিত্যকে তিনটি যুগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রাচীন যুগ, একটি প্রাচীন যুগ, একটি হচ্ছে মধ্যযুগ, এবং একটি হচ্ছে আধুনিক যুগ। তো এই প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগের যে সাহিত্যের বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো আমরা একটু জানবো। পাশাপাশি সময়সীমাটা আমরা একটু জানবো। তো বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করি। বিস্তারিত জানার জন্য প্রথমত আমরা তিনটি ভাগে এই যুগগুলোকে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে প্রাচীন যুগ, আদি যুগ, যেটা সময়টা হচ্ছে 650 থেকে 1200, এবং 950 থেকে 1200। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, অথবা 1201 থেকে 1350। এই সময়টাকে অনুর্বর যুগ বা অন্ধকার যুগ বলা হয়ে থাকে। আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। একটু বিস্তারিত জানি। প্রাচীন যুগের সময়সীমা নিয়ে দুজন ব্যক্তি মতামত দিয়েছেন। একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলছেন যে 650 থেকে 1200 এই সময় হচ্ছে প্রাচীন যুগের সময়সীমা। ডক্টর সঞ্জয় কুমার বলছেন যে 950 থেকে 1200 এই সময় হচ্ছে প্রাচীন যুগের সময়সীমা। তো আমাদের এই প্রাচীন যুগের একমাত্র বা আমাদের আদি যুগের প্রাচীনতম যে গ্রন্থটা আমরা পাই, সেটি হচ্ছে চর্যাপদ, যেটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার থেকে, এবং যেটি প্রকাশ করা হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তো প্রাচীন যুগ সম্পর্কে আমাদের এইটুকুই তথ্য জানলেই হবে, এবং বিস্তারিত তথ্য জানার জন্য আমরা প্রাচীন যুগের আলোচনাটুকু আমরা দেখে নিতে পারি। মধ্যযুগের সময়টা আমরা জানি 1201 থেকে 1800, তবে 1201 থেকে 1350 সেই সময়টা হচ্ছে মূলত অন্ধকার যুগ বা অনুর্বর যুগ। কেন অন্ধকার যুগ বা অনুর্বর যুগ বলা হয় সেটা আমরা জানি। সেটি হচ্ছে যে এই সময় আমরা কোনো সাহিত্যের নিদর্শন আমরা পাইনি, এবং সাহিত্যের কোনো উল্লেখযোগ্য গ্রন্থ বা লিখিত কোনো গ্রন্থ হচ্ছে আমরা সে সময় পাইনি বলে আমাদের এই সময়টাকে অনুর্বর যুগ বা অন্ধকার যুগ বলা হয়ে থাকে। তো মধ্যযুগের সময়টা মূলত শুরু হচ্ছে 1351 থেকে, 1351 থেকে 1800 এই সময়টা। এই সময়টাকে আমরা হচ্ছে মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আদি মধ্যযুগ, যেটাকে আমরা বলি, এবং একটি হচ্ছে অন্ত মধ্যযুগ। তো আদি মধ্যযুগের সময়টা হচ্ছে 1301 থেকে 1500, এবং অন্ত মধ্যযুগের সময়টা হচ্ছে 1501 থেকে 1800। এবং এই সময় সাহিত্যের যে কয়েকটি শাখা আমরা পাই, তার মধ্যে একটি হচ্ছে আহ মঙ্গল কাব্য, একটি হচ্ছে বৈষ্ণব পদাবলী, একটি হচ্ছে অনুবাদ কাব্য। তারপরে হচ্ছে আমরা পাই সেখানে আহ লোক সাহিত্য ইত্যাদি। আমরা হচ্ছে সাহিত্য আমরা সেখানে পেয়ে থাকি। তো এখানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা সেই বিষয়গুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমাদের এখানে আধুনিক যুগ। আধুনিক যুগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে উন্মেষ পর্ব 1801 থেকে 1861, এবং বিকাশ পর্ব হচ্ছে 1861 থেকে বর্তমান। তবে একটি সময় আমরা একটু মনে রাখার চেষ্টা করব, যে বাংলা সাহিত্যে একটি যুগ সন্ধিক্ষণ নামক একটি সময় রয়েছে। দুটো যুগের সন্ধি হয়েছে যে সময়টার মধ্যে, যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়ে থাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে। মূলত 1760 সালে ভারতচন্দ্র রায়গোনাকর মৃত্যুবরণ করার পরে থেকে 100 বছর, 1860 অর্থাৎ পর্যন্ত, এই সময়টা, এই 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। অর্থাৎ এই সময়ের মধ্যেও হচ্ছে মধ্যযুগের যে দেবদেবী নির্ভর সাহিত্য ছিল, সেই দেবদেবী নির্ভর সাহিত্যের একটি ধারা বা একটি বিষয় আমরা 1800 সালের পরেও লক্ষ্য করি, এবং পাশাপাশি মানবিকতার যে বিষয়টা, সেটাও আমরা লক্ষ্য করি। তাহলে আধুনিক যুগে মূলত হচ্ছে যে যে বিষয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আমরা একটু পরে যাব। বিশেষ করে হচ্ছে প্রবন্ধ, নাটক, প্রহসন, উপন্যাস, ছোট গল্প, এগুলো আমাদের আধুনিক যুগের সাহিত্যের সৃষ্টি। এখন আমরা জানবো যে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি ছিল সে সম্পর্কে। তাহলে প্রাচীন এবং মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যর মধ্যে, প্রাচীন যুগের সাহিত্যের বৈশিষ্ট্য ছিল ব্যক্তিকেন্দ্রিকতা এবং ধর্মনির্ভরতা। আর মধ্যযুগের সাহিত্যের একটি বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ধর্মনির্ভরতা বা দেবদেবী নির্ভর সাহিত্য। এরপরে আমরা আধুনিক যুগের সাহিত্য বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে কয়েকটি বৈশিষ্ট্য আমরা মনে মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে মানবিকতা,
ব্যক্তি চেতনা, আত্মচেতনা ও আত্মপ্রসার, সমাজ চেতনা, দেশপ্রেম ও জাতীয়তাবোধ, রোমান্টিকতা, মৌলিকতা, মুক্ত বুদ্ধি, আঙ্গিকের রূপান্তর, মুদ্রণযন্ত্র। এগুলো আমাদের সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। আমাদের প্রশ্ন হতে পারে, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্য লেখো, মধ্যযুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, বা আধুনিক যুগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যের যুগ বিভাজন সংক্ষেপে দেখাও। এ ধরনের প্রশ্ন আমাদের হতে পারে। ধন্যবাদ সকলকে। আমাদের আলোচনা এই পর্যন্তই যুগ বিভাজন নিয়ে। সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যয়নরত আছে, এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা বাংলা ভাষা এবং সাহিত্য কোর্সটি জিইডি কোর্স হিসেবে পড়ছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যেটি আমাদের প্রাত্যহিক জীবনের জন্য গুরুত্বপূর্ণ, পেশাগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ, শুদ্ধ উচ্চারণ। আমরা আজকে স্বরধ্বনির শুদ্ধ উচ্চারণ নিয়ে কথা বলবো, তবে তার আগে কিছু বিষয় যেগুলো আমাদের জানা প্রয়োজন, সেই বেসিক বা মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আসি, ধ্বনি বলতে আমরা আসলে কি বুঝি। ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়, অর্থাৎ আমাদের বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি, তাই হচ্ছে ধ্বনি। অর্থাৎ মানুষের কণ্ঠ নিঃসৃত যে আওয়াজটা, সেটাকে আমরা ধ্বনি বলি, যেটি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। তো এই ধ্বনিকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে স্বরধ্বনি এবং একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এই মূলত ধ্বনি বিষয়টি আলোচিত হয় বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি অংশে। এখানে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়: ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্য সত্যবিধান ইত্যাদি বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো আমরা আজকে মূলত হচ্ছে এই ধ্বনির সাথে যে সম্পর্কিত বর্ণ রয়েছে, বর্ণ সম্পর্কে আমরা জানতে পারি। ধ্বনি যে লিখিত নিদর্শন বা লেখার জন্য যেসব প্রতীক বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে আমরা বর্ণ বলি। তো উচ্চারণ রীতি সম্পর্কে আমরা জানবো, যেহেতু আমাদের আজকের আলাপটি মূলত উচ্চারণ নিয়ে, স্বরধ্বনির উচ্চারণ নিয়ে আমরা কথা বলবো। তো এইটুকু ছিল আমাদের ভূমিকা অংশ, এবং ভূমিকা অংশের মধ্যে উচ্চারণ রীতিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়ম বলতে আমরা কি বুঝি, এবং বিশুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজন, সে বিষয়টাও আমাদের জানতে হবে। তো শব্দের যথাযথ উচ্চারণের জন্য যে নিয়ম বা সূত্রের সমষ্টি কে আমরা মূলত উচ্চারণ রীতি বলি। তাহলে এক কথায় উচ্চারণ রীতি বলতে আমরা কি বুঝি? শব্দের যথাযথ উচ্চারণের জন্য নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় উচ্চারণ রীতি। তবে বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন কি? বিশুদ্ধ উচ্চারণের জন্য প্রয়োজন হচ্ছে, যে প্রয়োজনে আমরা মূলত বিশুদ্ধ উচ্চারণটা আমরা শিখব, সেটি হচ্ছে উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থবহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশের সহায়ক, তেমনি শব্দের অর্থ বিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। এটুকু আমরা এটুকু আমরা হচ্ছে আলোচনা করব। তারপরে হচ্ছে মূলত আমরা যে বিষয়টি এখানে আনতে পারি, সেটি হচ্ছে কয়েকটি স্পেসিফিক বিষয় আমরা এখানে উল্লেখ করতে পারি, যে বিশুদ্ধ উচ্চারণের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর জন্য বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখতে হবে। যেমন হচ্ছে, এক নম্বর, প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া, অপ্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ ব্যবহার করা। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া, অর্থাৎ ঠিক উচ্চারণ স্থান থেকে ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। তিন নাম্বার হচ্ছে উচ্চারণ সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। চার নাম্বার হচ্ছে আঞ্চলিকতা পরিহার করা। পাঁচ নাম্বার হচ্ছে প্রতিনিয়ত অনুশীলন করা বা চর্চা করা। যদি বানান বা উচ্চারণ সম্পর্কে সন্দেহ দেখা দেয়, তাহলে অবশ্যই অভিধান দেখতে হবে এবং পর্যায়ক্রমে তো অভ্যাসে পরিণত করতে হবে। অর্থাৎ শুধু উচ্চারণের যে প্র্যাকটিসটা, সেটা আমাদের সবসময় চালিয়ে নিতে হবে। এবার আমরা আসবো স্বরধ্বনি উচ্চারণ বিধিতে। এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাটুকু শুনলাম, সেটুকু আমাদের ভূমিকা অংশে আমরা হচ্ছে লিখতে পারি, এবং এরপরে আমরা স্বরধ্বনি উচ্চারণের যে মাপকাঠিটা, সেটা হচ্ছে বিচার করব। এবং এক্ষেত্রে আমরা হচ্ছে যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের জন্য মূলত আমরা তিনটি ক্যাটাগরিতে বা তিনটি মাপকাঠিতে আমরা বিচার করে থাকি। একটি হচ্ছে জিভের উচ্চতা, একটি হচ্ছে জিভের অবস্থান, এবং একটি হচ্ছে ঠোঁটের আকৃতি। এই তিনটি বিষয়। তো প্রথমত আসি আমরা জিভের উচ্চতা। জিভের উচ্চতা অনুযায়ী আমরা স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করতে পারি: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। মূলত আমাদের যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে, সেই মৌলিক স্বরধ্বনির আলোকে মূলত আমরা স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি বিচার করব। তো আমরা জানি যে আমাদের মৌলিক স্বরধ্বনি রয়েছে সাতটি। সেই সাতটি হচ্ছে অ, আ, ই, এবং হচ্ছে উ,
তারপর এ, ও, এ, এই চারটি। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শুদ্ধ উচ্চারণে কথা বলা এবং বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষার্থী যারা, তাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এবং যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা এবং সাহিত্যর জিইডি কোর্স হিসাবে পড়ছে তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। আমরা আজকে মূলত বাংলা স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি সম্পর্কে আলোচনা করব। তবে সেই সম্পর্কে আলোচনার আগে একেবারে মৌলিক যে আলোচনাটুকু আমাদের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে করতে হবে সে বিষয়গুলো নিয়ে একটু আমরা জানার চেষ্টা করি। প্রথমত আমরা জানবো যে ধ্বনি বলতে আমরা আসলে কি বুঝি। ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ বা ধ্বনি, যেটাকে আমরা বলে থাকি, এটি বাকযন্ত্রের সাহায্যে সৃষ্টি হয়। তো এই ধ্বনিকে মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে স্বরধ্বনি এবং একটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এবং এই ধ্বনিটি মূলত ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয়, যেটাকে আমরা ফোনোলজি বলে থাকি। এখানে শুধু ধ্বনির উচ্চারণ প্রণালী আলোচনা করা হয় না, এছাড়াও উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ, ধ্বনির পরিবর্তন, আর নত্য সত্যবিধান ইত্যাদি বিষয় আলোচনা করা হয়ে থাকে। তো ধ্বনির যে লিখিত নিদর্শন বা সাংকেতিক যে নিদর্শনটা, সেটাকে আমরা বর্ণ বলি। সে সম্পর্কে আমরা একটু করে আলোচনা করে নিতে পারি। এরপরে আমরা মূলত যে বিষয়টি জানবো সেটি হচ্ছে উচ্চারণ রীতি বা শুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজন, এবং উচ্চারণ রীতি বলতে বা শুদ্ধ উচ্চারণ বলতে আমরা আসলে কি বুঝি। তো এক কথায় আমরা যদি বলি যে শুদ্ধ উচ্চারণ বলতে আমরা বুঝি শব্দের যথাযথ উচ্চারণের জন্য যে সকল নিয়ম বা সূত্রের সমষ্টি, সেগুলোকে আমরা একত্রে বলি উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়ম। তো বিশুদ্ধ উচ্চারণ কেন প্রয়োজন সেই প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমরা যদি এখানে কিছু কথা উল্লেখ করেছি সেগুলো যদি বলি, তাহলে আমাদের উত্তরটি যথাযথ হবে। যেমন উচ্চারণের শুদ্ধতা রক্ষিত না হলে ভাষার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। ভাষার অর্থ বহতা বা বোধগম্যতার ক্ষেত্রে উচ্চারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শুদ্ধ উচ্চারণ একদিকে যেমন ঠিকভাবে মনোভাব প্রকাশে সহায়ক, তেমনি শব্দের অর্থ বিভ্রান্তি ও বিকৃতি ঘটার সম্ভাবনা থেকেও মুক্ত রাখে। তাই বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজন অপরিসীম। এছাড়াও কিছু পয়েন্টস বা কিছু আহ, আমরা পয়েন্টস এখানে উল্লেখ করতে পারি যে কেন বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন। এর মধ্যে প্রথমত যেটি, সেটি হচ্ছে প্রমিত কথ্য ভাষার বাচনভঙ্গি অনুসরণ করা, অর্থাৎ চলিত ও আঞ্চলিক ভাষার পার্থক্য সম্পর্কে অবহিত হওয়া ও প্রয়োজনীয় ক্ষেত্রে যথাযথ ব্যবহার করা। দুই, স্বরধ্বনির ও ব্যঞ্জনধ্বনির যথাযথ উচ্চারণ সম্পর্কে অবহিত হওয়া, অর্থাৎ ঠিক উচ্চারণ স্থান থেকে ধ্বনিগুলোকে উচ্চারণ করতে হবে। তিন, উচ্চারণ সূত্র সম্পর্কে সম্যক ধারণা লাভ করা। চার হচ্ছে আঞ্চলিকতা পরিহার করা। পাঁচ হচ্ছে প্রতিনিয়ত অনুশীলন করা বা চর্চা করা। যদি বানান বা উচ্চারণ সম্পর্কে সন্দেহ দেখা দেয় তাহলে অবশ্যই অভিধান দেখতে হবে এবং পর্যায়ক্রমে তা অভ্যাসে পরিণত করতে হবে। এবার আমরা আসবো যে স্বরধ্বনির উচ্চারণের মাপকাঠি। আমরা মূলত তিনটি মাপকাঠিতে স্বরধ্বনির উচ্চারণের কে বিচার করব। একটি হচ্ছে জিভের উচ্চতা, একটি হচ্ছে জিভের অবস্থান এবং একটি হচ্ছে ঠোঁটের আকৃতি। এবার আমরা চলে আসি জিভের উচ্চতা। জিভের উচ্চতা অনুযায়ী মূলত আমরা স্বরধ্বনিকে চারটি ভাগে ভাগ করতে পারি। আমরা পূর্বে উল্লেখ করেছি যে আমরা মৌলিক স্বরধ্বনির আলোকে মূলত এই স্বরধ্বনির উচ্চারণের মাপকাঠি বিচার করব। এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। একটি হচ্ছে অ, একটা হচ্ছে আ, একটি হচ্ছে ই, একটি হচ্ছে উ, একটি হচ্ছে এ, একটি ও, একটি হচ্ছে এ। তাহলে আমরা দেখি যে জীবের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিকে চার ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা যদি মনে করি এটা আমাদের একটা জিহ্বা, এই জিহ্বার উচ্চ অংশ এটি, এবং এটি হচ্ছে উচ্চ মধ্য অংশ, এটি হচ্ছে নিম্ন মধ্য, এবং এটি হচ্ছে নিম্ন অংশ। তাহলে উচ্চ অংশ থেকে আমরা দেখতে পাই যে যে স্বরধ্বনি উচ্চারিত হচ্ছে সেটি হচ্ছে ই এবং হচ্ছে উ। উচ্চ মধ্য থেকে উচ্চারিত হচ্ছে এ এবং ও, এবং নিম্ন মধ্য স্বরধ্বনি থেকে উচ্চারিত হচ্ছে এবং একটি হচ্ছে অ, এবং নিম্ন স্বরধ্বনি থেকে উচ্চারিত হচ্ছে আ স্বরধ্বনিটি।
এরপরে আমরা যদি জীবের অবস্থান দেখি, জীবের অবস্থান হচ্ছে আমরা স্বরধ্বনিকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, একটি হচ্ছে মধ্য স্বরধ্বনি এবং একটি হচ্ছে পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে আমাদের এই তিনটি, ই, এ এবং এ। এবং মধ্য স্বরধ্বনি হচ্ছে আ, এবং পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে উ, ও এবং হচ্ছে অ। ঠোঁটের আকৃতি অনুযায়ী আমরা স্বরধ্বনিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি, যেমন অ, ও, উ, এবং একটি হচ্ছে অগোলাকৃত স্বরধ্বনি, যেগুলো ঠোঁট গোল না হয়ে উচ্চারিত হয়। একটি হচ্ছে ই, এ এবং হচ্ছে এ। তো এই ছিল মোটামুটি আমাদের স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি। আমরা আমাদের যদি প্রশ্ন আসে যে স্বরধ্বনি বলতে কি বোঝায়, এবং বাংলা স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি বিচার করো, বা মৌলিক স্বরধ্বনির আলোকে বাংলা স্বরধ্বনির উচ্চারণগত চারিত্র্য বিচার করো, সেক্ষেত্রে আমরা এখানে যে আলোচনাটুকু আছে সেই আলোচনাটুকু হুবহু যদি উত্তরপত্রে আমরা লিখি, তাহলে আমাদের উত্তরটা অনেক সুন্দর হবে এবং যথাযথ হবে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে হাজির হয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের ইতিহাস এবং বাংলা ব্যাকরণের একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমাদের যেমন প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো বা সংক্ষেপে আলোচনা করো। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা আসি, বাংলা ব্যাকরণ বলতে আমরা কি বুঝি, বা ব্যাকরণ বলতে আমরা কি বুঝি। যে শাস্ত্রে বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয়, এদের সম্পর্কে সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয় যেখানে, সেটাকে আমরা বাংলা ব্যাকরণ বলি বা ব্যাকরণ বলে থাকি। অর্থাৎ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্কে সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। আর এখানে বাংলা শব্দটি বাদ দিয়ে দিলে শুধু ব্যাকরণটা থাকবে, যেটি পৃথিবীর সকল ভাষার ব্যাকরণের ক্ষেত্রে এই সংজ্ঞাটি প্রযোজ্য। তো বাংলা ব্যাকরণে মূলত আলোচ্য বিষয় মূলত চারটি, আমরা জানি চারটি পর্যায়ে মূলত হচ্ছে আলোচনা করা হয়। একটি হচ্ছে ধ্বনিতত্ত্ব, যেটি সম্পর্কে আমরা স্বরধ্বনি উচ্চারণের মাপকাঠি অংশ আলোচনা করেছি। এখানে ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক, বর্ণের বিন্যাস, ধ্বনির সংযোগ ইত্যাদি আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা জানবো যে শব্দতত্ত্ব, শব্দতত্ত্বকে কেন রূপতত্ত্ব বলা হয় সেই উত্তরটা মূলত এটি। এবং শব্দতত্ত্বের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয় সেটি আমরা এখানে দেখছি। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মেলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্র অংশকে বলা হয় রূপ, এবং রূপ গঠন করে শব্দ, এই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়ে থাকে। এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, শব্দতত্ত্বকে কেন রূপতত্ত্ব বলা হয়ে থাকে। বাক্যতত্ত্ব বা পদক্রম, যেটাকে আমরা সিনট্যাক্স বলছি, এবং এখানে কি কি বিষয় আলোচনা করা হয়। বাক্যের সঠিক গঠন প্রণালী, বিভিন্ন উপাদানের সংযোজন প্রয়োজন, এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যের মধ্যে পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় বাক্যতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। অর্থতত্ত্বের মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়। শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। তো ব্যাকরণ পাঠের গুরুত্ব, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে কেন আমরা ব্যাকরণ পাঠ করি। এখানে প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ পাঠের গুরুত্বটা আমরা এখানে একটু সংক্ষেপে আলোচনা করেছি, সে সম্পর্কে আমাদের একটু সম্যক ধারণা লাভ করতে হবে। তো ভাষা সম্বন্ধে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে হলে আমাদের অবশ্যই ব্যাকরণ পাঠ প্রয়োজন। কারণ হচ্ছে এক, ব্যাকরণ পাঠের মধ্য দিয়ে আমরা যে ভাষাটিকে বলি বা ব্যাপকভাবে ব্যবহার করি, তার সংগঠন ও কাজকর্মের মূল সূত্রগুলো জানতে ও বুঝতে পারি। তাতে আমরা সচেতনভাবে ভাষাটির সর্বত্র ব্যবহার করতে পারি। আমরা অন্যকেও ভুল করলে সেই ভুলটি কি ধরনের এবং কেন ঘটলো তা যুক্তি দিয়ে বুঝতে এবং বোঝাতে পারি। দুই নাম্বার যে কারণটা বা যে গুরুত্বটা রয়েছে ব্যাকরণ পাঠে, সেটি হচ্ছে একটি ভাষার ব্যাকরণ ভালোভাবে জানলে আমাদের জন্য অন্য ভাষার ব্যাকরণ জানা ও বোঝার, এমনকি মানুষের সমস্ত ভাষার ব্যাকরণকে জানা ও বোঝার পথটি খুলে যায়। কারণ একটি গভীর স্তরে পৃথিবীর সকল ভাষার মধ্যে কিছু মৌলিক ঐক্য রয়েছে, যেমন নোম চুমস্কি, যাকে বলেন ইউনিভার্সালস। ওকে, তিন নম্বর যে গুরুত্বটা রয়েছে ব্যাকরণ পাঠের, সেটি হচ্ছে ব্যাকরণ আমাদের শেখা যে ভাষা নিয়মে দ্বারা নিয়ন্ত্রিত। বিজ্ঞান আমাদের বলে যে বিশ্ব ব্যাপারের আহ যাবতীয় কিছুতে এই নিয়মের রাজত্ব বর্তমান। ব্যাকরণের মধ্যে দিয়ে একটি ভাষাকে বিশ্লেষণ করতে শিখলে সমস্ত কিছুকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করায় বোঝার ক্ষমতা ও দক্ষতা অর্জিত হয়। চার নম্বর যেটা, সেটা হচ্ছে ভাষার সৌন্দর্য সম্পর্কের জন্য সে ভাষার ব্যাকরণ পাঠ অবশ্য কর্তব্য। পাঁচ নম্বর হচ্ছে সাহিত্যের রস আস্বাদনের জন্য ব্যাকরণ জানা আবশ্যক। ব্যাকরণের তত্ত্ব ও তথ্য সম্পর্কে উপযুক্ত জ্ঞান না থাকলে ভাষাগত আদর্শ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। তখন উন্নত ভাবের বাহন রূপে ভাষাকে ব্যবহার করে উৎকৃষ্ট সাহিত্য সৃষ্টি করা যায় না। ছয় নম্বর হচ্ছে ব্যাকরণ পাঠে ভাষা ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য মিথ্যাচারিতা রোধ হয়, ফলে ভাষার বিশুদ্ধতা রক্ষা হয়। সাত নম্বর হচ্ছে ভাষার সামগ্রিক রূপকে বোধের উপযোগী করে তোলে ব্যাকরণের শিক্ষার লক্ষ্য। বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কথায় প্রযোজ্য। এখন আমরা জানবো বাংলা ব্যাকরণের ইতিহাস। বাংলা ব্যাকরণের ইতিহাসের ক্ষেত্রে আমরা প্রথমত মনে রাখবো খ্রিস্টপূর্ব সপ্তম শতকে পাণিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, এবং সেটি ছিল সংস্কৃত ভাষা এবং যেটার নাম ছিল অষ্টাধ্যায়ী। আর প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন ম্যানুয়েল দা আসমোস 1734 সালে, এবং যেটি ছিল পর্তুগিজ ভাষায়। এবং প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে,
রোমান হরফে। এবং সর্বপ্রথম পর্তুগিজ ভাষা রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে ভোকাবুলারি ইএম ইডিওমা বেঙ্গলি ই পর্তুগিজ। এবং ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন নেথানিয়েল ব্রাসি হ্যালে 1478 সালে, এবং এটির নাম ছিল আ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। বাঙালিদের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজি ভাষায়, এবং তার লেখার ব্যাকরণের নাম ছিল বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এবং বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় 1833 সালে, যেটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। এবং এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের যে নামে তিনি প্রকাশ করেন বাংলা ব্যাকরণ, এবং যেটি প্রকাশিত হয় 1935 সালে। এবং ডক্টর সুনীতি কুমার যে ব্যাকরণের গ্রন্থটি রচনা করেন সেটির নাম হচ্ছে ভাষা প্রকাশ ও বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে 1939 সালে। এ ছিল বাংলা ব্যাকরণের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা চাইলে আরো বিস্তারিত আলোচনা করতে পারি, তবে এটুকু আলোচনা করলে আমাদের যদি প্রশ্ন আসে বাংলা ব্যাকরণের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করো, তাহলে আমাদের এখানে যে আলোচনাটুকু আছে সে আলোচনাটুকু পরিপূর্ণভাবে করলে আমাদের উত্তরটি সুন্দর এবং যথার্থ হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।